Please subscribe and press the bell icon to get latest updates of নির্ঝরের স্বপ্ন। আপনারা শুনছেন কাহানি। গল্পপ্রেমী পাঠক পাঠিকাদের জন্য নির্ঝরের স্বপ্ন প্রযোজিত কাহিনী গল্প পাঠের অনুষ্ঠানে চিরকালীন ও সমকালীন সাহিত্যিকদের গল্পে আপনাদের স্বাগত। গল্প আপনাদের ভালো লাগলে বন্ধুরা অনেক অনেক লাইক, শেয়ার, কমেন্টস করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মতো একজন শ্রোতার সাথে আমাদের সাহিত্যের বন্ধনে আবদ্ধ হওয়ার সুযোগ করে দিন। আপনার কাছে স্বরচিত গল্প যদি থাকে আমাদের 7980460032 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠান এবং আমরা তা প্রকাশ করার সুযোগ পেয়ে সমৃদ্ধ হতে পারি। আজকের গল্প রূপসী অন্ধকার, রচনা ভাস্কর রাহা। এই গল্পে বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তারা হলেন সৌভিক, সুমিতা, অরূপ এবং সঞ্জয়। গল্পের সম্পাদনা অরূপ দাস, মিউজিক এবং স্পেশাল এফেক্টস নিলয় ঘোষ। গল্প রূপসী অন্ধকার। শনিবারের সকাল। রাউন্ড সেরে এই কিছুক্ষণ আগে থানায় ফিরেছেন অফিসার ইনচার্জ সুজিত ঘোষ। গদিমোড়া চেয়ারে ক্লান্ত শরীর এলিয়ে সিগারেটে আগুন ধরালেন তিনি। পরম তৃপ্তিতে 2-3টে ধোয়ার আংটি শূন্যে উড়িয়ে চায়ের পেয়ালায় ঠোঁট ডোবাতেই টেলিফোনটা বেজে উঠল। হাত বাড়িয়ে ক্রেডল থেকে রিসিভারটা তুলে নিলেন সুজিত ঘোষ। হ্যালো, পুলিশ স্টেশন? হ্যাঁ বলুন। দয়া করে একবার আমাদের বাড়িতে আসবেন। ওপার থেকে একটা মেয়ে কণ্ঠ ভেসে আসে। আপনি কোত্থেকে বলছেন? 13C ইউনিক পার্ক থেকে। আমার নাম বিপাশা সেন। আপনি এসে না নিজের চোখে দেখলে সব বুঝতে পারবেন। আমি মানে ওই ফোনের সব কথা না ঠিক মতো বলতে পারছি না। দয়া করে আপনি একবার আসুন না, তাহলে হয়তো সব দেখে শুনে আপনি বুঝতে পারবেন। আসুন না একবার। আমি কি বলতে পারবো? অপরপক্ষের আতঙ্কিত অস্থিরতায় কিছুটা চিন্তিত হয়ে পড়লেন সুজিত ঘোষ। ভদ্র, শিক্ষিত, অবস্থাপন্ন মধ্যবিত্তের বাসস্থল শহরতলির এই ইউনিক পার্ক এলাকা। 2-1টি ছিচকে চুরি এবং কালে ভদ্রে কিছু কিছু যুব জন উশৃঙ্খলতা ছাড়া এ অঞ্চলে অধিবাসীদের নিস্তরঙ্গ শান্ত জীবনযাত্রায় ইতিপূর্বে কোনো শান্তিভঙ্গের কারণ ঘটেনি। সুজিত ঘোষের পুলিশ জীবনে গত 5 বছরের অভিজ্ঞতা তাই এক নিরুপদ্রব, অনাবিল নিশ্চিন্ততা। গুরুতর কোনো ঘটনা তো দূরের কথা, সামান্যতম চাঞ্চল্য সৃষ্টিও যেন এই অঞ্চলের পক্ষে বেমানান। আজ অকস্মাৎ এক ভয়ার্ত নারী কণ্ঠে তিনি বিপদের সংকেত শুনলেন। তার বিশ্বাসের ভিত্তিমূল কেঁপে উঠল প্রচণ্ডভাবে। তাই উদ্বিগ্ন হলেন স্বাভাবিক কারণেই। কি বলতে পারবো? এই সবকিছু ঠিক আছে কিনা, স্বাভাবিক কিনা, অথবা হয়তো কোনো অঘটন ঘটছে আমার প্রতিবেশীর জীবনে। আপনি এসে দেখুন। ঠিক আছে, ঠিক আছে, আমি আসছি। ঠিক আছে। সুজিত ঘোষ চিন্তিতভাবে রিসিভার নামিয়ে রাখলেন। অযথা সময় নষ্ট না করে তিনি থানার জিপে চললেন ইউনিক পার্কে, বিপাশা সেনের ঠিকানায়। বাড়িটা তার পরিচিত। বাড়ির নাম অবকাশ। বাগান ঘেরা ছিমছাম ছোট্ট দোতলা বাড়ি। আগে থাকতেন বাড়ির মালিক জনৈক নিঃসন্তান দম্পতি। কিছুদিন আগে তারা বাসা বদলের ফলে বাড়িটা খালি পড়েছিল।
সাম্প্রতিক নতুন ভাড়াটে সম্পর্কে কিছু জানতেন না সুজিত ঘোষ। কণ্ঠস্বর শুনে মনে মনে ধারণা করেছিলেন কোনো এক বিগত যৌবনা মহিলাকে, বয়সের কালিমায় যার সৌন্দর্য ম্লান। কিন্তু সুজিত ঘোষ অবাক হলেন। কলিং বেল টিপতেই যে মহিলা দরজা খুলে সামনে এসে দাঁড়ালেন, তার সঙ্গে কল্পনার কোনো মিল খুঁজে পেলেন না তিনি। এই অমিল অবশ্য তাকে খুশি করল। ভদ্রমহিলা যুবতী, বয়স আনুমানিক 30, ফর্সা গায়ের রং, মুখশ্রী সুন্দর, সারা শরীর ছাপিয়ে উদ্দাম যৌবনের উচ্ছ্বাস, দুদণ্ড চেয়ে থাকার মতো নিটোল তনুশ্রী একটি। বেশবাসে শিক্ষা আর সংস্কৃতির পালিশ, আচরণে মার্জিত বিনয়, পরনের সাদা শাড়ি এবং নিষ্কলঙ্ক সিঁথি তার অকাল দুর্ভাগ্যের স্বাক্ষর বহন করছে। মিসেস সেন, আমি থানা থেকে আসছি, সুজিত ঘোষ। নমস্কার। নমস্কার, অনেক ধন্যবাদ। আপনি যে এত তাড়াতাড়ি আসবেন এটা কিন্তু আমি ভাবতে পারিনি। ভদ্রমহিলা কৃতজ্ঞতায় বিগলিত হলেন, সাদরে অভ্যর্থনা জানালেন তাকে। আসুন, বসুন। হয়তো এটা আমার এক অর্থহীন ছেলে মানুষই, জানেন। গত 3 দিন ধরে ব্যাপারটা নিয়ে আমি প্রতি মুহূর্তে চিন্তা করেছি। নিজেকে না কোনোভাবেই এর মধ্যে আমি জড়াতে চাইনি, কিন্তু কিন্তু কাল রাত্রির ওই ঘটনার পর। কি হয়েছে? তিনি দাঁত দিয়ে নিচের ঠোঁটটা চেপে ধরলেন, আস্তে আস্তে মাথাটা নাড়লেন। চিন্তার রেখায় একটু আরক্তিম হলো তার কপাল আর চিবুক। শুনুন, কাল রাত্রির ওই ঘটনার পর। এতক্ষণ দুজনে ড্রয়িং রুমে বসে বসে কথা বলছিলেন। হঠাৎ শ্রীমতী সেন উঠে দাঁড়ালেন। আসুন। আচ্ছা, আমার শোবার ঘরে যেতে কোনো আপত্তি আছে আপনার? কেন? কিছু না, ওখানে গেলে ব্যাপারটা বুঝতে আপনার সুবিধা হবে, তাই। সুজিত ঘোষ বিনা বাক্য ব্যয়ে শ্রীমতী সেনকে অনুসরণ করলেন। সিঁড়ি বেয়ে উপস্থিত হলেন দোতলার কোণার দিকের একটা ঘরে। নিখুঁত আধুনিক কায়দায় সাজানো গোছানো বেডরুম। শোবার ঘরে ঢুকে তিনি সামনের জানালা দিয়ে তাকালেন। সামনের বাড়ির প্রশস্ত প্রাঙ্গণ তার চোখে পড়ল। তিনি আরো লক্ষ্য করলেন, খোলা বারান্দায় বেতের চেয়ারে বসে আছেন এক পুরুষ মূর্তি। পরনে পাজামা পাঞ্জাবি, মাথার চুল এলোমেলো, চোখে মুখে উদ্ভ্রান্ত উন্মাদ দৃষ্টি, হাতে মদের গ্লাস। মাটিতে গোটা কয়েক খালি মদের বোতল গড়াগড়ি যাচ্ছে। পাশে এসে দাঁড়ালেন বিপাশা সেন। ফিসফিস করে বললেন, আজ 2 সপ্তাহ ধরেই চলছে, জানেন। কি বলুন তো? এই অবিরাম মদ্যপান? হ্যাঁ। সুজিত তার তীক্ষ্ণ সন্ধানী চোখের আলো ফেলে আবার তাকালেন ওই রহস্যময় পুরুষের দিকে। জিজ্ঞাসা করলেন, ভদ্রলোকের নাম অভিজিৎ রায়, তাই না? আপনি ওকে চেনেন? মৌখিক আলাপ নেই, চোখের চেনা বলতে পারেন। এই অঞ্চলে প্রায় সবাইকেই মোটামুটি আমি চিনি। আচ্ছা। তবে আমি জানতুম না এই ভদ্রলোকের এমন মদ্যপানের নেশা আছে। বিপাশা দেবী সুজিত বাবুকে একটা চেয়ার দিয়ে নিজে বসলেন বিছানার উপর। বসুন। ঠিক আছে। চেয়ারে বসতে বসতে সুজিত বললেন, এই দৃশ্য দেখাতে আমাকে ডেকে আনলেন কেন? কারণ আমি ঠিক জানি না। ওদের সঙ্গে আমার কোনো পরিচয়ও নেই। আপনি তো জানেন, এখানকার মানুষ নিজেকে নিয়েই ব্যস্ত থাকে। তাই নাকি? হ্যাঁ, অন্যদের সম্পর্কে আগ্রহী হবার ইচ্ছা ও অবকাশ দুইয়েরই অভাব এদের। কিন্তু এদের আমি দেখেছি। আমার এই জানলার ফাঁক দিয়ে ওদের দৈনন্দিন জীবনের অনেক খণ্ড খণ্ড ছবি
আমি কিন্তু লক্ষ্য করেছি। বুঝেছি। সুজিত ঘোষ সচেতন হয়ে উঠলেন। কিন্তু জানেন, নেশাগ্রস্ত হতে কিন্তু কখনো দেখিনি। শ্রীমতী সেন আবার বলতে শুরু করেন, অথচ আজ 2 সপ্তাহ ধরে সারা দিন রাত তিনি মদ্যপান করে চলেছেন। উনি একা নিশ্চয়ই? হ্যাঁ। ওর স্ত্রী? স্ত্রী 2 সপ্তাহ ধরে কিন্তু ভদ্রমহিলার আর দেখা পাই না। যেদিন থেকে এই মদের নেশা শুরু, এমনকি কুকুরটাও। কুকুর? হ্যাঁ, আশ্চর্য। ভদ্রমহিলা সাদা রঙের ছোট্ট একটা কুকুর ছিল, সেও যেন তার মনিবের সঙ্গে গা ঢাকা দিয়েছে। শ্রীমতী সেন থামলেন। তার চাপার কলির মতো আঙুলগুলো অর্থহীন ছবি এঁকে যেতে লাগলো বিছানার রঙিন চাদরের উপর। নিজের মনেই তিনি যেন উচ্চারণ করলেন, কতদিন দেখেছি জানেন, বারান্দার চেয়ারে গা এলিয়ে বসে আছেন তিনি, আর সামনের বাগানে কর্মরত স্বামীকে এটা ওটা পরামর্শ দিচ্ছেন। লক্ষ্য করেছি মাঝে মাঝে ভদ্রলোক কেমন যেন একটা অদ্ভুতভাবে তাকাতেন তার স্ত্রীর দিকে। তাই নাকি? হ্যাঁ। তারপর? উত্তেজনায় অধীর হলেন পুলিশ অফিসার। আমার মনে হতো যে ভদ্রলোক না তার স্ত্রীকে ঠিক পছন্দ করতেন না। ওর চোখের দৃষ্টিতে কেমন যেন একটা হিংস্র ঘৃণা ছড়ে পড়ত। সেই দৃষ্টি লক্ষ্য করে আমি শিউরে উঠতাম অনেক সময়। কিছুক্ষণ নীরবে কাটবার পর সুজিতবাবু বললেন, আচ্ছা, কাল রাতের কথা কি যেন বলছিলেন? বিশেষ কিছু ঘটেছিল কাল? কাল মাঝরাতে না হঠাৎ আমার ঘুম ভেঙে যায় জানেন। বাইরে আকাশ ভরা জ্যোৎস্না। আমি ঠিক জানি না কিসে আমার ঘুমটা ভেঙে গেল। হয়তো কোনো শব্দ বা অন্য কিছু। আমি স্বপ্নের ঘোরে জানলায় এসে দাঁড়ালাম, আর জ্যোৎস্নায় স্পষ্ট দেখলাম অভিজিৎ বাবু সামনের বাগানে দাঁড়িয়ে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছেন আরোপিত ফ্লাওয়ার বেডের দিকে। আর হাতে তার একটা শাবলে ভর দিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলেন তিনি। তারপর ধীরে ধীরে ফিরে গেলেন বাড়ির মধ্যে। আশ্চর্য। বিপাশা দেবী উঠে এসে জানালায় দাঁড়ালেন, ঠিক ছবির মতো। উদাস গলায় উচ্চারণ করলেন, ঠিক ওইভাবে বসে থাকেন প্রতিদিন, হাতে মদের গ্লাস, চোখে উন্মাদের দৃষ্টি, আর লক্ষ্যস্থল সামনের ফ্লাওয়ার বেড। স্ত্রীর সঙ্গে হয়তো মনোমালিন্য ঘটেছে। এমনও হতে পারে হয়তো কিছুদিনের জন্য তিনি অন্য কোথাও গেছেন। হ্যাঁ, তাহলে তো মঙ্গল। অনুমানে ভর করে কিছু করা আমার পক্ষে কিন্তু সম্ভব নয়। হ্যাঁ, সেটা তো ঠিক। আগে কিন্তু অনুসন্ধান করতে হবে। বেশ। ততক্ষণ আশা করি আপনি এ ব্যাপারে কারোর সঙ্গে কোনো আলোচনা করবেন না। না, ঠিক আছে। সম্মতিসূচক প্রতিশ্রুতি জানিয়ে শ্রীমতী বিপাশা সেন পুলিশ অফিসার সুজিত ঘোষকে বিদায় দিলেন। সুজিত ঘোষ কর্মবিমুখ অলস অফিসার নন। ইতিকর্তব্য ঠিক করে তিনি অনুসন্ধান শুরু করে দিলেন। তিনি আবিষ্কার করলেন অভিজিৎ রায় এই অঞ্চলের এক অভিজাত বংশের সন্তান। আর্থিক কৌলিন্যে তিনি অনেকেরই ঈর্ষাভাজন। শিক্ষিত সদালাপী মানুষটিকে অজাত শত্রুই বলা চলে। কোনোদিন কোনো ব্যাপারেই কারো সঙ্গেই তার মনোমালিন্য ঘটেনি। স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে সন্দেহ করার কোনো যুক্তিসঙ্গত কারণও খুঁজে পাওয়া গেল না। পরস্পরের মধ্যে গভীর প্রেম ছিল বলেই সবাই সায় দিলেন। তিনি যেমন নির্জনতা প্রিয়, ক্লাব সংঘ বিমুখ মানুষ, প্রকৃতিতে তার স্ত্রী সম্পূর্ণ বিপরীত। স্থানীয় সব সংগঠনেই তিনি এক অপরিহার্য ব্যক্তি। মহিলা সমিতির
তিনি এক সক্রিয় সদস্যা, কিন্তু গত 2 সপ্তাহ ধরে তিনি কোনো সভা সমিতিতে যোগ দেননি। মহিলা সমিতির সভানেত্রী বললেন, হ্যাঁ, খোঁজ করতে ওদের বাড়ি গিয়েছিলাম। ওর স্বামী জানালেন তিনি বাইরে গেছেন কয়েকদিনের জন্য। আচ্ছা, কোথায় গিয়েছেন কিছু বললেন? না, তাকে কেমন যেন অসুস্থ মনে হচ্ছিল। তারপর আর কোনো খবর আপনি পাননি, তাই না? না। সত্যি ভদ্রমহিলার খবর কেউ দিতে পারলেন না। সবশেষে সুজিত ঘোষ গেলেন অভিজিৎ রায়ের কাছে। এমন একজন সম্মানিত ব্যক্তিকে সন্দেহ করে তিনি নিজেই অপরাধী মনে করলেন নিজেকে। লজ্জাজড়িত দ্বিধায় তিনি কলিং বেল টিপলেন। কাকে চাই? আপনি তো অভিজিৎ রায়। হ্যাঁ, কি দরকার বলুন। আমি পুলিশ ইন্সপেক্টর সুজিত ঘোষ। এই দেখুন আমার আইডেন্টি কার্ড। তিনি তার পরিচয়পত্র দেখালেন। পুলিশের নাম শুনে একটা চিন্তার ছায়া পড়ল অভিজিতের চোখে মুখে। পুলিশ? হ্যাঁ, একটা দুর্ঘটনা তদন্তে আমি এসেছি। আপনার স্ত্রী বাড়ি আছেন? আমার স্ত্রী? হ্যাঁ, আমার ধারণা আপনার স্ত্রী সেই দুর্ঘটনার একজন সাক্ষী হতে পারেন। দুর্ঘটনার সময় একজন মহিলা একটা সাদা কুকুর নিয়ে দাঁড়িয়েছিলেন। অনেকের মতে তিনি শ্রীমতী রায়। তাই তার সঙ্গে আমার দেখা হওয়া কিন্তু একান্ত জরুরি। কিন্তু তিনি তো এখন নেই। কখন আসবেন? তিনি বাইরে গেছেন বেড়াতে, প্রায় সপ্তাহ 2 আগে। তাই আমার মনে হয় সাক্ষী হিসেবে আপনি যাকে ভেবেছেন তিনি আমার স্ত্রী নন, বুঝলেন? এখন আসুন। দাঁড়ান 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 দাঁড়ান। আমি কিন্তু তাও তার সঙ্গে যোগাযোগ করতে চাই। তার ঠিকানাটা একটু দেবেন? তিনি কোনো ঠিকানা তো রেখে যাননি। যদি পরে চিঠি লিখে আমায় জানান আমি বলবো। আচ্ছা, তার কুকুরটার কি হলো বলুন তো? তাকেও কি তিনি সঙ্গে করে নিয়ে গেছেন? কি কুকুর? ও হ্যাঁ হ্যাঁ, বেশ 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 বেশ, নিয়ে গেছে। তার কোনো সংবাদ পেলে অনুগ্রহ করে আমায় খবর দেবেন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, নমস্কার। নমস্কার। সুজিত নমস্কার জানিয়ে ফিরে এলেন। পাশের বাড়ির দরজায় থামলেন। দেখলেন শ্রীমতী বিপাশা সেন তার প্রতীক্ষা করছেন। দুজনে ড্রয়িং রুমে এসে বসলেন। আসুন। চলুন। ওই ভদ্রলোক ভীষণ মুষড়ে পড়েছেন। অ্যালকোহলের তীব্র নেশায়ও তার দুশ্চিন্তা কাটেনি। আজকের রাতটা কি আপনার শোবার ঘরে আমরা কাটাতে পারি? আমরা? মানে? শ্রীমতী সেন বিস্মিত হলেন। আমার কয়েকজন কনস্টেবল ওই বাড়ির দিকে কিন্তু নজর রাখবে। আচ্ছা। মনে হয় আজ রাতে আবার তিনি বাগানে আসবেন। হয়তো ওই লুকোনো সব সরিয়ে ফেলার একটা চেষ্টা করবেন। কি বলছেন? সব? হ্যাঁ, শ্রীমতী রায়ের মৃতদেহ। সুজিতের কণ্ঠস্বর কঠিন শোনালো। দেওয়াল ঘড়িটায় রাত 11টা ঘোষিত হল। বিবিক্ত নীরবতায় ঘুমিয়ে পড়েছে সারা পৃথিবী। অন্ধকার শয়নকক্ষের গোপনতায় রুদ্ধশ্বাসে প্রতীক্ষা করছে সুজিত ঘোষ। সঙ্গে 2জন ইউনিফর্ম পরা পুলিশ। হঠাৎ তিনি উঠে দাঁড়ালেন। গভীর উত্তেজনায় গলায় কপালে ঘাম জমে উঠল। অমানসিক আবেগে বুকের স্পন্দন দ্রুত তালে বইতে শুরু করল। পাশের বাড়ির দরজা আস্তে আস্তে খুলে গেল। উজ্জ্বল চন্দ্রালোকে দেখা গেল অভিজিৎ রায় বাগানের দিকে চলেছেন। হাতে তার একটা শাবল। ফ্লাওয়ার বেডের সামনে তিনি থামলেন। তারা দেখলেন তিনি শাবল দিয়ে মাটি খুঁড়ছেন। কাল রাতেও তিনি ঠিক এই কাজটাই করেছেন। কি? বিপাশা সেনের কথায় সবাই চমকে উঠল। সুজিত ঘোষের নির্দেশে সবাই অতর্কিত হানা দিল পাশের বাড়িতে। সামনে 2জন কনস্টেবল সহ অফিসারকে দেখে বিস্মিত আতঙ্কে শিউরে উঠলেন অভিজিৎ রায়। কে? এত রাতে শাবল হাতে আপনি কি করছেন জানতে পারি কি মিস্টার রায়?
আমার বাগানে আসবার অধিকার নিশ্চয়ই আছে অফিসার। হ্যাঁ, তা অবশ্যই আছে, কিন্তু এত রাতে মাটি খুঁড়ছেন কিসের সন্ধানে? তেল না পেট্রোলিয়াম? স্যার স্যার এদিকে আসুন স্যার। অকস্মাৎ একজন পুলিশের ভয়ার্ত চিৎকারে সুজিত ঘোষ ছুটে গেলেন তার কাছে। দেখলেন শাবল দিয়ে মাটি খুঁড়ে খুঁড়ে তারা ছোট একটা সাদা কুকুরের মরা দেহ টেনে তুলছে। মাথাটা থেতলে গেছে, খুব সম্ভব শাবলের আঘাতে। সুজিত ঘোষের বিস্মিত হতভম্ব মুখের দিকে তাকিয়ে বিষণ্ণ হাসি হাসলেন অভিজিৎ রায়। কান্না বেজা গলায় বললেন, জানি জানি এটা অতি ঘৃণ্য কাজ। কুকুরটার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ ছিল না স্যার, কিন্তু কি জানেন তো, রাগে জ্ঞান হারিয়েছিলাম। কুকুরটা যে আমার স্ত্রীরও একটা প্রিয় জিনিস, তাই ওকে আঘাত করে শুধু আমার স্ত্রীকেই শাস্তি দিতে চেয়েছিলাম। শুধু কুকুরটাকে? কি বলতে চান কি আপনি? কি বলতে চান? হে ভগবান, আপনারা কি আমার স্ত্রীকে খুঁজছেন? একদম তাই, তার মৃতদেহকে। কারণ কারণ আপনি আপনার স্ত্রীর কোনো সংবাদ আমায় দিতে পারেননি। সুজিতের নির্দেশে দুজন নবোদ্যমে খোঁড়ার কাজ শুরু করলো। হ্যাঁ, পারিনি কারণ ও আমাকে ছেড়ে চলে গেছে। আমার সঙ্গে ঘর করতে আর রাজি না। জানেন, পা ধরে প্রার্থনা করেছি, পা ধরে, কিন্তু ওর মন ফেরাতে পারিনি। চিরদিনের জন্য চলে গেল, থাকলো না। দীর্ঘ 10 বছরের বিবাহিত জীবন আমাদের, কত প্রেম কত ভালোবাসা দিয়ে গড়েছিলাম, সব মিথ্যে হয়ে গেল জানেন। এক মুহূর্তে সব শেষ হয়ে গেল। আর কি, এখন এই একাকী জীবনের যন্ত্রণা আমাকেই ভোগ করতে হবে। বিরহ যন্ত্রণায় ক্ষতবিক্ষত একটা শোক সন্তপ্ত মানুষকে এই অপমান করায় অনুতপ্ত হলেন পুলিশ অফিসার সুজিত ঘোষ। মার্জনা ভিক্ষা করে তিনি তার লোক নিয়ে লজ্জায় পালিয়ে এলেন। বিপাশা সেনের প্রতি তার একটা বিজাতীয় ক্রোধে তিনি অন্ধ হয়ে তার সঙ্গে দেখা করলেন। রূঢ় গলায় তিনি জানালেন, শুনুন, ভবিষ্যতে আপনি আপনার কৌতূহলকে কিন্তু সংযত করবেন। অপরের ব্যাপারে অযাচিত নাক গলানোর অভ্যেসটা একদম ত্যাগ করবেন। সরি স্যার, সরি। ক্রুদ্ধ অফিসারের অপশ্রিয়মান মূর্তির দিকে তাকিয়ে এক রহস্যময় হাসির দমকে ছলছলিয়ে উঠলেন শ্রীমতী বিপাশা সেন। তারপর শোবার ঘরে ঢুকে জামা কাপড় বদলে একটা টেনিস শু পরে নিলেন পায়ে। সন্তর্পণে নেমে গেলেন বাড়ির পিছনের দিকের একটা ক্যাকটাসের ঝোপের কাছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে অস্থির মনে প্রতীক্ষা করলেন কোনো একজনের। অনেকগুলি মুহূর্ত পার করিয়ে তার সামনে এসে দাঁড়ালেন অভিজিৎ রায়। অভিজিৎ, বিপাশা। গভীর আশ্লেষে জড়িয়ে ধরলেন বিপাশাকে। না না, এখন নয়, ছাড়ো ছাড়ো, এর জন্য কিন্তু পরে অনেক সময় পাবে। ছাড়ো ছাড়ো। আচ্ছা। দুজনের মিলিত প্রচেষ্টায় কিছুক্ষণের মধ্যেই ক্যাকটাসের ঝোপের আড়াল থেকে শ্রীমতী রায়ের মৃতদেহ বেরিয়ে এলো। দুজনে দেহটাকে বয়ে নিয়ে গেলেন অভিজিতের বাগানে। তারপর চন্দ্রালোকিত রাতের নির্জনতায় ফ্লাওয়ার বেডের গভীরতম গর্তের অন্তরালে দেহটাকে শুইয়ে দিয়ে মাটি দিলেন। মস্ত বড় একটা বিপদের ঝুঁকি নিয়েছিলাম বলো। পরিতৃপ্তির হাসি হাসলেন অভিজিৎ রায়। এই ঝুঁকি ছাড়া নিরাপত্তার আর তো কোনো পথ খোলা ছিল না, তাই না? যা বলেছ। ছিল, বলো না। শুনছিলেন আজকের গল্প রূপসী অন্ধকার।
রচনা ভাস্কর রাহা। এই গল্পে বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তারা হলেন পুলিশ অফিসার সঞ্জয়, বিপাশা এবং মহিলা সভানেত্রী সুমিতা, অভিজিৎ, অরূপ এবং সূত্রধারের ভূমিকায় সৌভিক। গল্পের সম্পাদনা অরূপ দাস, মিউজিক এবং স্পেশাল এফেক্টস নিলয় ঘোষ।